দলের জন্মদিন। আমি প্রজন্ম দলের আজ জন্মদিনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করি প্রজন্ম দল সামনের দিকে এগিয়ে যাবে। যদিও প্রজন্ম দল সহ অনেকগুলি দল আমাদের আছে যেগুলি আমাদের অঙ্গ সহযোগী সংগঠন না, তবে দীর্ঘদিন ধরে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় তারা আন্দোলন সংগ্রাম করেছে, তারা কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে। তারপরে প্রজন্ম দল তাদের সেই কর্মসূচি থেকে পিছিয়ে আসেনি। আমি দেখেছি আমাদের ওইদিকে নাটোর, কুষ্টিয়া, বিভিন্ন জায়গায় প্রজন্ম দল, রাজশাহী প্রজন্ম দল এত শক্তিশালী যা কল্পনাও করা যায় না। এখন আমাদের এই দলটাকে আমরা পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছি, বা আমাদের দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তের বাইরে আমিও না। তবে আমি মনে করি এই সমস্ত দলগুলি দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছে। এই দলগুলির অনুষ্ঠানগুলিতে আমাদের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে অনেক বড় বড় নেতারা অংশগ্রহণ করেন। বিগত সরকারের সময় যখন আমাদের রাজপথে বা বিভিন্ন জায়গায় সমাবেশ করার সুযোগ ছিল না, তখন এই সমস্ত দলগুলির মাধ্যমে আমরা প্রেস ক্লাব ভিত্তিক আমরা অনেক কর্মসূচি পালন করতাম, যে কর্মসূচির বক্তব্যগুলি সারা পৃথিবীতে মানুষের কাছে পৌঁছে যেত ফ্যাসিস্ট সরকারের শেষ অত্যাচার নির্যাতনের কাহিনী। তাই আমি মনে করি আমাদের দল এখনো রাষ্ট্রীয় ক্ষমতায় আসেনি, এখনো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যার প্রমাণ হিসাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গতকাল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকীতে বারবার বলেছেন, আহ্বান জানিয়েছেন বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে যে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলবেন, জনগণের কাছাকাছি থাকবেন, জনগণের পাশে থাকবেন, জনগণের সেবা করবেন। জনগণ যেন কোনোভাবেই আমাদের কর্মকাণ্ড দ্বারা যেন জনগণ কষ্ট না পায়, জনগণ যেন আমাদের বিরুদ্ধে বিদেশ শ্রদ্ধা প্রদর্শন না করে। সেই কারণে আমি আজকে এই প্রজন্ম দল নেতাকর্মীদেরকে বলবো, যদিও প্রজন্ম দল নেতাকর্মীরা আমি মনে করি যে তারা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় তারা চলে এবং তাদের এই কর্মসূচিগুলি পালন যেভাবে করে আমি যে দেখছি, বিভিন্ন জেলা থেকে এসেছে, বিভিন্ন মনিটরিং, নারায়ণগঞ্জ সহ বাংলাদেশের প্রায় প্রতিটা জেলা থেকে এই প্রজন্ম দলের জন্মবার্ষিকীতে তারা এসেছেন নিজের টাকা খরচ করে। আমি মনে করি যে এই সমস্ত হাজার হাজার ছেলে যারা আছেন তাদেরকে যদি আমরা এই কর্মকাণ্ড থেকে বিরত করে দেই, তাহলে এই হাজার হাজার নেতাকর্মী যাবে কোথায়? তারা আমাদের যে সমস্ত সংগঠনগুলি আছে সেই সংগঠনগুলিতে এত বেশি নেতাকর্মীকে ইনভলভ করার কোনো সুযোগ নেই। তাই এই সমস্ত দলগুলির মধ্যে দিয়ে এরা অনেকগুলি কর্মসূচি পালন করে, বিশেষ করে প্রজন্ম দল অন্যান্য অনেকগুলি দলের মধ্যে আমি মনে করি মহসিন এবং জনি নেতৃত্বে প্রজন্ম দল অনেক দূর এগিয়ে গিয়েছে। আমি অনেক কর্মসূচি পালন করেছি এবং এখানে আমি দেখেছি যে প্রজন্ম দল করতে এসেছে ছাত্র দলের রানিং নেতারা, মহিলা দলের অনেক নেতৃবৃন্দকে আমি দেখেছি, বিভিন্ন কৃষক দল, শ্রমিক দল, মানে স্বেচ্ছাসেবক দল, তারা ওই সমস্ত যেগুলি আমাদের স্বীকৃত দল, যে কয়েকটি অঙ্গ সহযোগী সংগঠন আছে, সেই সংগঠনের নেতা হওয়া সত্ত্বেও আমি দেখেছি প্রজন্ম দলের সাথে অনেকে অন্তর্ভুক্ত হয়ে তারা প্রজন্ম দলের কর্মসূচিকে পালন করার জন্য ঢাকায় রাজপথে আসেন, প্রেস ক্লাব ভিত্তিক প্রোগ্রামগুলিতে আসেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায়। আমি কুষ্টিয়ার একটা ঘটনা জানি, ওরা ইচ্ছে করে 400-500 মোটরসাইকেল নিয়েও তার মুখ করে, এরকম আমি দেখেছি। আমি মনে করি এই প্রজন্ম দল আমি মনে করি অত্যন্ত শক্তিশালী একটি আমাদের বিএনপির জন্য একটা কর্মকাণ্ড করার জন্য যে একটা আমাদের প্রতিষ্ঠান দরকার। আমি মনে করি প্রজন্ম দল একটা প্রতিষ্ঠান। তাই আমি আমার দলের কাছে আমি এটুকু বলবো যে আমাদের দল যখন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তখন যদি মনে করেন যে এই প্রজন্ম দল যারা নেতাকর্মী আছে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রোভাইড করে দিলে ভালো হয়, তখন চেষ্টা করা হবে। এখনো আমাদের মাঠে সোচ্চার থাকার দরকার আছে। গভীর ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সরকারের বিরুদ্ধে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে মহা ষড়যন্ত্র হচ্ছে। এই মহা ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে এই সমস্ত ছোটখাটো যে দলগুলি আছে তারা যে প্রতিনিয়ত মাঠে থাকে এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে দেশবাসীকে আহ্বান জানায় এবং দেশবাসীর পাশে থাকে এবং তাদের মিছিল মিটিংয়ের মধ্য দিয়ে যদি সবসময় জাগরিত থাকে, তাহলে এই মহা ষড়যন্ত্র আমাদের কিছুই করতে পারবে না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতি এদেশের মানুষের মানে অসীম ভালোবাসা, শ্রদ্ধাবোধ আছে। তখন দেশটাকে গড়ে তোলার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রচণ্ড পরিশ্রম করেছেন, অক্লান্ত পরিশ্রম করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আজকে যে বাংলাদেশ, এই বাংলাদেশ দেখতে গেলে গার্মেন্টস শিল্প বলেন, আপনি ইরিগেশনের মাধ্যমে আপনি কৃষি ফলন, ধান আপনার বিদেশে রপ্তানি করা থেকে শুরু করে এবং আপনার এই যে বিদেশি কর্মসংস্থানের যে ব্যবস্থা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাধ্যমে এগুলি হয়েছে। পরবর্তী সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া
এদেশে নারীদের শিক্ষার একটা ব্যাপক উন্নয়ন করেছে। বিনা পয়সায় ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখার ব্যবস্থা করেছেন, প্রবৃত্তি দেওয়ার ব্যবস্থা করেছেন। এর মধ্য দিয়ে আহ, জনগণের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে অগাধ শ্রদ্ধাবোধ আছে, সেটা উনি যখন সম্পূর্ণ মুক্ত হয়ে গত কয়েকদিন পরে চিকিৎসা লন্ডনে গেলেন, সেদিন দেখেছেন ঢাকার রাজপথ বন্ধ হয়ে গেছে। আমাদের জনাব তারেক রহমান দীর্ঘদিন ধরে অনেক দূরে থেকেও প্রতিনিয়ত দলকে পরিচালনা করে আসছেন। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল, তখন আমরা দেখেছি উনি পরিকল্পিতভাবে কিছু কিছু নির্দেশনা দিয়েছেন, আমাদের উপর নির্দেশনা দিয়েছেন। এবং এই সামনে এই আন্দোলনটাকে মানে রাজনৈতিক রূপ যেন দিতে না পারে, সেই কারণে এটা সামষ্টিক একটা এবং সাধারণ ছাত্রদের একটা আন্দোলন গড়ে উঠুক, যাতে করে সরকার বিএনপি জামাত বলে কোনো কালার দিয়ে যেন দমাতে না পারে। সেই কারণে পিছন থেকে সবকিছু সহায়তা করেছেন। যখন সময় এসেছিল তখন ঠিকই উনি আমাদেরকে সেই রাজপথে নামার নির্দেশনা দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে একটা আন্দোলন সফল হয়েছে বলে আমি মনে করি। আগামী দিনেও জনাব তারেক রহমানের সুনির্দিষ্ট দিক নির্দেশনার মধ্য দিয়ে আগামী দিন যত ষড়যন্ত্র করুন না কেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষ ধানের শেষকে ভোট দেবে। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুযোগ পাবেন। এই কথা বলে আমি আজকে আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছি। বিগত 17 বছর আন্দোলন করতে গিয়ে যারা মারা গেছেন বা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে বলতে চাই, আজকে যে আন্দোলনকারী যারা আমরা ছিলাম, তাদের মধ্যে যেন কোনো ধরনের বিভেদ না ঘটে, ফাটল না সৃষ্টি হয়। এবং এই যদি আমরা নিজেদের বিভেদ সৃষ্টি করি, এখনো কিন্তু ষড়যন্ত্রকারীরা সোচ্চার। দেখছেন বর্ডারে প্রতিদিন এই যে কাঁটাতারের বেড়া নিয়ে আমাদের বাংলাদেশের মানুষের সাথে ভারতের মানুষ, বাংলাদেশের বিজেপির সাথে বিএসএফ এই যে দ্বন্দ্ব ফেসাদ জড়িয়ে যাচ্ছেন, এটা কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না। এরপর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে, তাই সরকারকে বুঝতে হবে সরকার এখনো কিন্তু সম্পূর্ণ নিরাপদ না। পার্শ্ববর্তী একটা দেশ সবসময় ষড়যন্ত্র করছে সরকারকে আনস্টেবল করার জন্য। এবং বাংলাদেশে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনো বাংলাদেশের ভিতরে আছেন, তারা এখনো পুলিশের নজরদারির মধ্যে থাকলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না। তাই মনে করি সবকিছু মিলিয়ে সরকার বিরুদ্ধে এখন গভীর ষড়যন্ত্র আছে। তাই সরকারকে ভাবতে হবে তারা নিরাপদ না, আর আমরা যারা আন্দোলন করেছিলাম তাদের ভাবতে হবে আমরা এখনো সবকিছু পেয়ে যাইনি। অতএব আমাদের ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে সামনের দিকে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে, কারণ যত দিন যাবে তত কিন্তু ষড়যন্ত্র বেশি হবে। তাই আমি মনে করি আজকে যেমন বাজার ব্যবস্থা, এই যে সিন্ডিকেট এখনো ভাঙতে পারেনি এই সরকার, এখন সরকারের নিজস্ব কোনো ফোর্স নেই, যে কারণে এখন সমস্যাগুলো হচ্ছে। একটা নির্বাচিত সরকারই পারে এই ধরনের পরিস্থিতি থেকে দেশের মানুষকে একটা পর্যায়ে মানে তাদের সুখ শান্তি বা অবস্থা নিয়ে এসে দিতে পারে একটা নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার যতদিন না আসবে ততদিন ষড়যন্ত্র থাকবেই। যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই মনে করি অনতি বিলম্বে একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা সরকার করবে বিশ্বাস করি, এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ গণতন্ত্র পরিপূর্ণতা লাভ করবে এবং সামনের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। জনাব তারেক রহমানের নেতৃত্বে এদেশে একটি আধুনিক কৃষি নির্ভরশীল এবং আধুনিক শিল্প নির্ভরশীল একটা দেশ গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি। তাই আজকের এই প্রজন্ম দলের এই জন্মবার্ষিকীতে প্রজন্মের প্রতিটা কর্মীদেরকে নির্বাচন না হওয়া পর্যন্ত বা নির্বাচন হওয়ার পরেও বিএনপি জয়লাভ করার পরেও অত্যন্ত প্রহরীর মতো পাহারা দিতে হবে, জনমনে যেন কোনো ধরনের আমাদের বিরুদ্ধে কোনো রকমের কোনো বিরূপ মন্তব্য করার সুযোগ জনগণ যেন না পায়। জনগণের পাশে থাকতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ।